আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের টাইপ ভিত্তিক বহুনির্বাচনী ক্লাসের টাইপ 3-র বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে প্রতিটা এমসিকিউর ক্ষেত্রে আমরা টাইপ ভিত্তিক আলাদা আলাদা করেছি এবং প্রতি টাইপের জন্য আমরা আলাদা করে ক্লাস কিন্তু রেখেছি। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 3 এটার নাম হচ্ছে হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণ এই জিনিসটা মূলত কি একটু খেয়াল করে দেখো, যে হিসাব সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট সম্পদের উপর বিভিন্ন পক্ষের দাবিকে প্রকাশ করা হয়, তাকে আমরা বলি হিসাব সমীকরণ। আরেকবার বলছি, হিসাব সমীকরণ বলতে যেই সমীকরণের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট সম্পত্তির উপরে বিভিন্ন পক্ষের যে দাবি প্রকাশ পায় সেটা প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলছি হিসাব সমীকরণ। তাহলে আমরা যদি হিসাব সমীকরণটাকে এইভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি এরকম, যে সম্পদ, আচ্ছা আমরা এরকম বলতে পারি, সেটা হচ্ছে সম্পদ সমান সমান সত্ত্বাধিকার। সম্পদ সমান সমান সত্ত্বাধিকার। আচ্ছা, সম্পদ সমান সমান সত্ত্বাধিকার মানে এই সত্ত্বাধিকার মানে অধিকার, কার কার অধিকার আছে এখানে। এখানে অধিকার আছে দুইটা পক্ষের। এখানে অধিকার আছে কয়টা পক্ষের? দুইটা পক্ষের। মনে রাখবা, মোট সম্পত্তির উপরে প্রথম দাবি হচ্ছে দায়ের। এই মোট সম্পত্তির উপরে প্রথম দাবি কার? প্রথম দাবি হচ্ছে দায়ের এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে মালিকের। এই দ্বিতীয় দাবিটা কার? মালিকের। এই যে প্রতিষ্ঠানের সম্পদ মানে তো অ্যাসেট, এটাকে আমরা বলি এ। প্রতিষ্ঠানের দায় মানে হচ্ছে লিয়াবিলিটিস, এটাকে বলি এল। এবং এই যে মালিকের অংশ, যেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব, ওইটাকে আমরা বলি হচ্ছে ও ই। এবং এই জায়গা থেকেই মূলত আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়, সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এ সমান সমান এল প্লাস ও ই। এই যে আমি বলছি ও ই বা মালিকানা সত্ত্ব বা মালিকের অংশ, প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের উপরে বা প্রতিষ্ঠানের মালিকের অংশকে প্রভাবিত করে প্রতিষ্ঠানেরই আবার চারটা উপাদান। প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বা মালিকের অংশকেই প্রভাবিত করে কয়টা উপাদান? চারটা উপাদান। চারটা উপাদান কি কি ভাইয়া? এই চারটা উপাদান কি কি? চারটা উপাদান, একটা হচ্ছে মূলধন। এই চারটা উপাদানের একটা কি? একটা হচ্ছে মূলধন, যেটাকে আমরা বলি সি। একটা হচ্ছে আমাদের জন্য আয়, যেটাকে আমরা বলি আর। একটা উপাদান হচ্ছে আমাদের জন্য ব্যয়, যেটাকে আমরা বলি ই। আরেকটা উপাদান হচ্ছে উত্তোলন, যেটাকে আমরা বলি ডি। এই চারটা হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই চারটা উপাদানের মধ্যে মূলধন ও আয়, খেয়াল করো ভাইয়া, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী চারটা উপাদানের মধ্যে মূলধন ও আয়, এইটাকে আমরা বলি মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান। কি উপাদান ভাইয়া? ধনাত্মক উপাদান। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী কি উপাদান? ধনাত্মক উপাদান। ব্যয় এবং উত্তোলন এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের উপর ঋণাত্মক উপাদান। কি উপাদান ভাইয়া? ঋণাত্মক উপাদান। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? কথাটা কি বুঝে আসছে? ধনাত্মক উপাদান মানে হচ্ছে এরা আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটায়। ঋণাত্মক উপাদান মানে হচ্ছে এরা আমার মালিকানা সত্ত্বকে হ্রাস ঘটায়। আচ্ছা, বেসিক অনেক কথাবার্তা বলে ফেলছি, আমরা একটু এমসিকিউতে আসি। 70 নম্বর প্রশ্নে আমাদের কাছে কি জানতে চাইছে? প্রশ্ন নাম্বার 70 আমার কাছে জানতে চেয়েছে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এই সমীকরণটিতে আর উপাদানটি কি নির্দেশ করে? ভাইয়া, আর উপাদানটি কি নির্দেশ করে? এই যে দেখো, আর উপাদানটি নির্দেশ করে হচ্ছে আয়ের পরিমাণ।
আর উপাদানটি নির্দেশ করে কিসের পরিমাণ? আয়ের পরিমাণ। তাহলে উত্তর কি? 70-এর উত্তর হচ্ছে গ। ভাইয়া যতটুকু বেসিক লিখলাম যদি সম্ভব হয় একটু খাতায় লিখে নাও, তার কারণ সামনের প্রশ্নগুলোতে এই বেসিকগুলো আমাদের একটু লাগবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে তার পরের প্রশ্নে। আচ্ছা, তার পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে ভাইয়া? বলেছে যে হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই, এ মাইনাস এল সমান সমান ই, এ মাইনাস ই সমান সমান এল। আচ্ছা, আমরা সমীকরণটা কি শিখছিলাম? আমরা সমীকরণ শিখছিলাম এ সমান সমান এল প্লাস ই বলতে পারো, তুমি এটাকে আবার ও ইও বলতে পারো। হ্যাঁ, ইও বলতে পারো, আবার তুমি এটাকে ও ইও বলতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তার মানে প্রথমটা তো সত্য কথা, কারণ প্রথম সমীকরণটাই এইরকম, প্রথম সমীকরণটাই এইরকম, তাহলে এটা তো সত্য। আচ্ছা, আমরা এই সমীকরণে যদি বীজগাণিতিক পদ্ধতি ব্যবহার করি, আমরা তাহলে এরকম লিখতে পারি এ মাইনাস এল সমান সমান ও ই, লিখতে পারি না? এলটা ডান পাশে আছে প্লাস আকারে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে আচ্ছা ও ই লিখে ফেলছি না, ই লিখলেই ভালো, যেহেতু অপশনে ই দিয়েই আছে, ই লিখি আমি। আচ্ছা, তার মানে 2 নাম্বারটাও সত্য হয়ে গেল। আমরা চাইলে এইটা না লিখে আমি কি এরকম লিখতে পারি না? এ মাইনাস এল সমান সমান ই। আমি চাইলে কি এরকম লিখতে পারি না? এ সমান সমানের এই পাশে, আচ্ছা এই পাশটা ইয়া করে এ সমান সমান এল প্লাস ই। ভাই আমি কি চাইলে এটা করতে পারি না? এই যে ইটা সমান সমানের ডান পাশে প্লাস আকারে আছে, বাম পাশে নিয়ে আসলে এটা কি মাইনাস হয়ে যাবে না? সমান সমান এল সমান সমান এল। তাহলে এই যে দেখো গ নাম্বারটা, তার মানে দেখা গেল কি এই তিনটাই আমার জন্য সঠিক উত্তর। তাহলে তিনটা অপশন কই আছে? ঘ নাম্বারে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 72। 72 নাম্বার প্রশ্নে বলেছে যে বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে, বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে, আমি বিলের মাধ্যমে পণ্য কিনছি, তাই না? বিলের মাধ্যমে পণ্য কেনা মানে হচ্ছে বাকিতে পণ্য কেনা। বাকিতে কেমন জানো? মনে করো যে আমি পণ্যদ্রব্য কিনতে গেছি, পণ্যদ্রব্য কিনে আমি তারে বললাম টাকাটা পরে দিয়ে দিব। এখন কি নিশ্চয়তা আছে আমি পরে টাকা দিব? যদি না দিই, তখন দোকানদার আমার বললো যে ভাই তুমি এটা লিখিত দিয়ে যাও। তো আমি একটা বিল আকারে তারে দিয়ে আসলাম যে আমি তোমার কাছ থেকে এই পণ্য মোট এত টাকার পণ্য কিনছি, আমি আগামী মাসের 30 তারিখের মধ্যে তোমার টাকা পরিশোধ করে দিব। এটা বলে একটা সাইন করে একটা দলিল দিয়ে আসছে, একটা বিল তারে দিয়ে আসছি, তাই না? তো এটাকে বলে বিলের মাধ্যমে ক্রয়। এই বিলের মাধ্যমে ক্রয়, এটা বাকিতে ক্রয়, এর ফলে টাকা দিতে হয় না, তাই না? তাহলে আমি পণ্য ক্রয় করছি, বিলের মাধ্যমে করি, নগদে করি, ব্যাংকে করি, বাকিতে করি, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, আমি পণ্য কিনছি, তাই না? পণ্য কিনছি মানে ক্রয় হিসাব ডেবিট। পণ্য কিনছি মানে আমার কি করা লাগে? ক্রয় হিসাব। পণ্য কিনছি মানে আমার ক্রয় হিসাব ডেবিট করতে হবে। পণ্য কিনছি মানে আমার কি করা দরকার? ক্রয় হিসাবটা ডেবিট করে দেওয়া দরকার। আচ্ছা, পণ্য কেনার ফলে আমার কাছ থেকে হয় নগদ টাকা গেছে, নয়তো ব্যাংকের টাকা গেছে, নয়তো আমি টাকাই দেই নাই। এই ক্ষেত্রে কি হয়েছে? আমি টাকা দেই নাই। তাহলে আমি এখন টাকা দেই নাই, আমার কি ভবিষ্যতে টাকা দিতে হবে না? এই যে ভবিষ্যতে আমার কাউকে কিছু দিতে হবে, অথবা ভবিষ্যতে আমার কাছে কেউ কিছু পায়, এটার নাম হচ্ছে পাওনাদার। ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো কিছু পাবে, এটার নাম হচ্ছে পাওনাদার। এটা একটা দায়, তাই না? তাহলে আরেকটা হিসাব কি হবে? পাওনাদার। পাওনাদার না দিয়ে যেহেতু বিল আছে এখানে, আমরা বিল শব্দটা ব্যবহার করব। প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এখন আমরা আসি ক্রয়। ক্রয় একটা ব্যয়বাচক উপাদান। আমি পণ্য ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে, এবং ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। তার কারণ কি? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে একটা ঋণাত্মক উপাদান, একদম প্রথম বেসিকে বলছিলাম, তাই না? আচ্ছা, এবার প্রদেয় বিল, এটা একটা দায়, আমার দায়ের পরিমাণ বাড়ছে, তাহলে এল এল বৃদ্ধি। তাহলে ও ই হ্রাস, এল বৃদ্ধি, ও ই হ্রাস, এল বৃদ্ধি। আচ্ছা, এল বৃদ্ধি মানে দায় বৃদ্ধি। আচ্ছা, ও ই হ্রাস, ও ই হ্রাস পাইছে কেন ভাইয়া? তার কারণ আমার এখানে ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পাইছে। তো এখানে যেহেতু ও ই হ্রাস না দিয়ে ব্যয় বৃদ্ধি অপশনটা আছে, তো আমরা ব্যয় বৃদ্ধি অপশনটাই নিব। সম্পত্তি হ্রাস পাওয়ার মতো কোনো ঘটনা আমার এইখানে ঘটে নাই, কারণ আমি নগদে পণ্যটা কিনি নাই, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে?
খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 73-এ। 73 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? এই 73 নম্বর প্রশ্নে বলেছে ধারে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা হিসাব সমীকরণে প্রভাবিত হবে। ভাইয়া একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমি ধারে কি কিনছি? আসবাবপত্র কিনছি, তাই না? তাহলে এটা জাবেদা যদি করি বা হিসাবের দুইটা পক্ষ যদি বের করি, তাহলে কি কি বের হয়? একটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, ধারে কিনছি, তাই না? আসবাবপত্রটা কিভাবে কিনছে? ধারে। তার মানে টাকা আমি এখনো দেই নাই, ভবিষ্যতে আমি টাকা দিব। দেখো, আমি আসবাবপত্র কিনছি ভাইয়া, আসবাবপত্র কিনছি মানে আমার কাছে আসবাবপত্র আসছে, আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে ভাইয়া? আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাইছে। আসবাবপত্র একটা সম্পদ, বৃদ্ধি পাইলে ডেবিট করতে হবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডেবিট করে দিছি, তাই না? আচ্ছা, ভালো কথা, আসবাবপত্র হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাই না? ডেবিট হয়েছে মানে কি? আমার এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, মানে এ বৃদ্ধি পাইছে। আচ্ছা, ভালো কথা। এই আসবাবপত্রটা আমি কিনছি কিভাবে? এই আসবাবপত্রটা আমি কিনছি বাকিতে, মানে ধারে কিনছি, মানে আমি এখনো টাকা দেই নাই, আমার ভবিষ্যতে তারা টাকা দিয়ে দিতে হবে। এই যে ভবিষ্যতে টাকা দিয়ে দিতে হবে, সম্পত্তি কেনার ক্ষেত্রে তাকে আমরা বলি সরবরাহকারী হিসাব ক্রেডিট। দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমরা লিখলাম ক্রেডিট। আচ্ছা, তোমরা অনেকে সরবরাহকারী হিসাব ক্রেডিট লেখার কারণে কনফিউজড হইতে পারো। তুমি চাইলে সরবরাহকারী হিসাব না লিখে পাওনাদারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এ বৃদ্ধি এল বৃদ্ধি, এ বৃদ্ধি এল বৃদ্ধি। তাহলে কই? এই যে এ ও এল বৃদ্ধি, গ নাম্বারটা। 73-এর উত্তর কি ভাইয়া? 73-এর উত্তর হচ্ছে গ। 73-এর উত্তর কি? 73-এর উত্তর হচ্ছে গ। চলে যাব আমি প্রশ্ন নাম্বার 74। চলে গেলাম আমি প্রশ্ন নাম্বার 74-এ। 74 নম্বর প্রশ্ন আমাকে কি বলছে ভাইয়া দেখি। আচ্ছা, 74 নম্বর প্রশ্ন আমাকে বলছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? ভাইয়া মনে করে দেখা, একদম প্রথমে আমি কিছু উপাদান লিখছিলাম, তাই না? আমি কি বলছিলাম ভাইয়া? যে আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এই যে আমি ও ই এর কথা বলতেছি, এই যে আমি বলতেছি ও ই, এই যে আমি বলতেছি ও ই, এই ও ইর উপরে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। সি, এই সিতে হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ বা আয়, ইতে হচ্ছে এক্সপেন্স বা ব্যয়, ডিতে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। এই 4টা হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এর মধ্যে এই দুইটা উপাদানকে আমি বলতেছিলাম ধনাত্মক উপাদান। কি উপাদান ভাইয়া? ধনাত্মক উপাদান। আর এই দুইটাকে আমি বলতেছিলাম ঋণাত্মক উপাদান, ঋণাত্মক উপাদান। আচ্ছা, ধনাত্মক উপাদান মানে এই দুইটা সবসময় আমার মালিকানা সত্ত্বকে বাড়ানোর চেষ্টা করে। কি করে? বাড়ানোর চেষ্টা করে। তাহলে এই দুটার আগে সবসময় আমি যোগ চিহ্ন ব্যবহার করব। ঋণাত্মক উপাদান মানে এরা আমার মালিকানা সত্ত্বকে সবসময় কমাইতে চায়, তাহলে এদের আগে আমি কি চিহ্ন ব্যবহার করব? বিয়োগ চিহ্ন ব্যবহার করব। তাহলে আমার সমীকরণটা এ সমান সমান এল প্লাস ও ই, ওইর উপরে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা, তাই না? তাইলে এখানে দেখো সি এবং আর এর আগে প্লাস চিহ্ন লাগবে। এই যে সি এর আগে প্লাস, আর এর আগে প্লাস। ই এবং ডি এর আগে মাইনাস চিহ্ন লাগবে, এই যে মাইনাস, এই যে মাইনাস। এটা উত্তর হিসাবে হবে না, কারণ এই যে দেখো সি এর আগে মাইনাস চিহ্ন দেওয়া, সি মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন। মূলধনের আগে তো মাইনাস চিহ্ন হইলে হবে না বাবা। মূলধন এবং আয় আমার মালিকানা সত্ত্বকে বাড়ায় দেয়, তো এদের আগে আমার ধনাত্মক চিহ্ন লাগবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ। চলে যাব হচ্ছে আমরা 75 নম্বর প্রশ্ন বলেছে ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে হিসাব সমীকরণে প্রভাবিত হবে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আমার নগদ টাকা বাড়ে বা ব্যাংকের টাকা বাড়ে, যেটাই বলো না কেন। এখনকার দিনে আমি ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক তো আর টাকাটা আমাকে নগদে দেয় না, ক্যাশ তো দেয় না, কি করে? আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয়। তো সেই হিসাব চিন্তা করলে আসলে ব্যাংক হিসাবকেই ডেবিট করতে হয়, তাই না? তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক থেকে ঋণ নিলে আমার ব্যাংকের জমার পরিমাণ বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তি বলে ডেবিট করে দিলাম। পাশাপাশি ঋণ নিছি না, এই ঋণ নিলে আমার দায়ের পরিমাণ বাড়বে। কি দায় বাড়বে? ব্যাংক ঋণ হিসাব বাড়বে, ব্যাংক ঋণ হিসাব বাড়বে। কি হবে? ক্রেডিট হবে, তাই না? আচ্ছা, বোঝা গেলে এতটুকু।
এখন দেখো ব্যাংক জমা এটা একটা সম্পদ বা ব্যাংক জমার উদ্ধৃত এটা একটা সম্পদ। ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার ফলে আমার ব্যাংক হিসাবে টাকার পরিমাণ বাড়ছে এবং ব্যাংক বাড়লে একটা সম্পদ, আমি তাহলে এখানে বলতে পারি সম্পদ বৃদ্ধি অর্থাৎ এ বৃদ্ধি। আচ্ছা, এর পাশাপাশি কি হইছে, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ একটা দায়, আমি ব্যাংক ঋণ নেওয়ার ফলে আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে কি এ বৃদ্ধি আর এল বৃদ্ধি, এই যে এ বৃদ্ধি আর এল বৃদ্ধি। তাহলে উত্তর কি হবে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের 75 উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 76। 76-এ কি বলা আছে দেখো, 76 নম্বর প্রশ্ন বলছে মোট সম্পদের উপর দাবি রয়েছে। ভাইয়া মোট সম্পদের উপরে দাবি থাকে দায়ের, মোট সম্পত্তির উপর দাবি থাকে মালিকের। শুরুতেই কিন্তু এই বেসিকটা আলোচনা করেছিলাম যে আমাদের মোট সম্পত্তির উপরে দুইটা পক্ষের দাবি থাকে, মালিকের দাবি থাকে এবং বিভিন্ন দায়ের দাবি থাকে। দেনাদারের কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সম্পত্তির উপরে কোনো দাবি নাই, বরঞ্চ দেনাদারের উপরে আমাদের দাবি আছে, কারণ দেনাদার আমাদের জন্য সম্পদ, তাই না? তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোন জায়গায় হবে, খ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে খ। আচ্ছা, নিচে একটা সমীকরণ দিয়ে আমাদেরকে বলছে নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক আমাদের শুধুমাত্র সাইন মনে রাখা লাগবে, কোনটার আগে কি সাইন হবে এটা আমাদের একটু মনে রাখা লাগবে, তাই না? তাহলে দেখো সির আগে প্লাস হবে, আর এর আগে মাইনাস হবে, ইএক্স এর আগে মাইনাস হওয়ার কথা আছে, প্লাস হবে না এটা। আচ্ছা, এরপরে দেখো এ সমান সমান এল প্লাস ও ই হবে, তো এটা হবে না, যাকে একটা প্লাস চিহ্ন হওয়ার কথা, এল সি আর ই। আচ্ছা, এই ডি এর আগে মাইনাস চিহ্ন হওয়ার কথা, এখানে প্লাস চিহ্ন, এটাও হবে না। এটা সঠিক উত্তর। কিভাবে এটা সঠিক দেখো তো ভাইয়া, আমি যদি এটাকে এইভাবে লিখি এ সমান সমান এল প্লাস ই, এখন আমি ইটাকে রেখে এলটাকে নিয়ে আসলাম, ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 77-এর উত্তর কত, উত্তর হচ্ছে ক। 78 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলা আছে ভাইয়া, বলা আছে ধারে পণ্য ক্রয় 5000 টাকা, এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের প্রভাব। ধারে পণ্য ক্রয়, আমি ধারে পণ্য কিনি, বাকিতে কিনি, নগদে কিনি। আমি পণ্য ক্রয় করা মানে আমার ক্রয় হিসাবের পরিমাণ বাড়বে এবং ক্রয় হিসাব একটা ব্যয়, বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তা আমি লিখে ফেললাম ক্রয় হিসাব ডেবিট। এবং ক্রয় হিসাব ডেবিট হওয়ার ফলে এই যে আমার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইল, আমার প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাইলে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় এবং উত্তোলন বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে, সরি ব্যয় এবং উত্তোলন কমলে মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়। তার কারণ কি, ব্যয় ও উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা ঋণাত্মক সম্পর্ক, তাই না? ব্যয় আর উত্তোলন যখন বাড়ে মালিকানা সত্ত্ব কমে, ব্যয় আর উত্তোলন যখন কমে মালিকানা সত্ত্ব তখন বৃদ্ধি পায়। তো এখানে আমার পণ্য ক্রয় নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তো মালিকানা সত্ত্ব কমাইছি, ঠিক আছে। এখন এই পণ্যটা আমি কিনছি কিভাবে, ধারে কিনছি। ধারে মানে কি বোঝো, ধারে মানে হচ্ছে বাকিতে, আমি কিনে নিয়ে আসছি, তার এখনো টাকা দেয়নি, তাহলে ভবিষ্যতে টাকা দিতে হবে না। এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো টাকা পাবে, এটা হচ্ছে আমার জন্য একটা দায়। ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো টাকা পাবে, এটা হচ্ছে আমার জন্য দায়, আর এই দায়ের নাম হচ্ছে পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার হিসাব কি হবে, পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। কি হবে ভাইয়া, এল বৃদ্ধি, কারণ পাওনাদার একটা দায়, এর ফলে কি আমার দায় বৃদ্ধি পাইছে। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস। 2 ও 3 কোথায় আছে, গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। আর উত্তর কি, উত্তর হচ্ছে আমাদের গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 79। বলা আছে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম ডেবিট করতে হবে। মনে রাখবা আমার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্সের যে সম্পত্তিগুলো থাকে সেটাকে আমরা বলি অফিস সরঞ্জাম। আমার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো থাকে সেটাকে আমরা বলি অফিস সরঞ্জাম। তুমি নিজে এখানে খুঁজো ইলেকট্রনিক্সের কি আছে। স্টাপলার কি ইলেকট্রনিক্সের? পেপার ওয়েট ইলেকট্রনিক্সের? ফাইল ক্যাবিনেট ইলেকট্রনিক্সের? না। কম্পিউটার এটা হচ্ছে কি আমাদের জন্য একটা ইলেকট্রনিক্সের সম্পদ, তাইলে এটাকে আমরা কি বলবো, অফিস সরঞ্জাম বলবো। তাহলে 79-এর উত্তর কি, উত্তর হচ্ছে খ। চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 80। 80 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া, বলা আছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি? দেখো অদৃশ্যমান লেনদেন, তারপরে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ লেনদেন,
বাহ্যিক লেনদেন, নগদ লেনদেন। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে যে কোনো লেনদেনই আসলে প্রভাবিত করতে পারে। সত্যি কথা বলতে অভ্যন্তরীণ লেনদেন প্রভাবিত করে, অবচয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। বাহ্যিক লেনদেন, পণ্য বিক্রয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তারপর হচ্ছে আমার এখানে কি বলা হয়, অদৃশ্যমান লেনদেন, অবচয়ের কথা তো বললাম, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। নগদ লেনদেন, এটাও মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। কিন্তু যখন আমরা বহু নির্বাচনের উত্তর করতে যাই তখন আসলে আমাকে দেখতে হয় তুলনামূলক সবচেয়ে ভালো উত্তর কোনটা বা তুলনামূলক সঠিক উত্তর কোনটা, সেই হিসাব করলে আসলে আমরা নগদানটাকে দাগাইতে চাই। এছাড়া আমি যেটাই বলি না কেন সবগুলোই কিন্তু লজিক্যালি উত্তর হইতে পারে, হ্যাঁ, কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে কি করা লাগে, আমাদেরকে 4টা অপশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সবচাইতে গ্রহণযোগ্য যেটা, সেটা গ্রহণ করতে হয়। আচ্ছা, 81-তে কি বলা আছে, কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইতে পারে কয়েকটা কারণে। কি হইতে পারে, যদি আমার ব্যয় আর উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। যদি আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ হ্রাস পায়, কমে যায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। লজিকটা কি, ব্যয় আর উত্তোলন যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে, ব্যয় আর উত্তোলন যদি কমে মালিকানা সত্ত্ব বাড়বে। আমার কি কমা দরকার না বাড়া দরকার ভাই? আমার মালিকানা সত্ত্ব কমছে, কিভাবে কমছে এটা জানা দরকার, তাই না? আচ্ছা, মালিকানা সত্ত্ব কমতে পারে কি কি কারণে, যদি আমার ব্যয় আর উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে, যদি আমার আয় এবং মূলধনের পরিমাণ হ্রাস পায় তাইলে। কয়টা কারণ? 2টা কারণ। কারণ নাম্বার 1, যদি ব্যয় ও উত্তোলন বাড়ে, এই যদি ব্যয় ও উত্তোলনের পরিমাণ বাড়ে। 2 নম্বর কারণ হচ্ছে মূলধন ও আয় যদি কমে, মূলধন ও আয় যদি কমে, এই 2টা কারণে, তাই না? আচ্ছা দেখো, ধারে আসবাবপত্র, ধারে পণ্য বিক্রয় এটা একটা আয়। আমি পণ্য বিক্রয় করার ফলে আমার আয়ের পরিমাণ বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে আয়ের পরিমাণ বাড়লে তো হবে না, আয়ের পরিমাণ কমা লাগবে, হবে না। আসবাবপত্র ক্রয় করার ফলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাবই পড়ে নাই। কিভাবে পড়ে নাই দেখো, আমি সবগুলো ব্যাখ্যা করে দিই ভাইয়া, ভালো করেই বুঝো, যেহেতু বুঝবা ভালো করেই বুঝো। পণ্য ধারে বিক্রয় করলে আমার এখানে 2টা পক্ষের সৃষ্টি হয়। একটা পক্ষ হচ্ছে আমার দেনাদার, একটা পক্ষ কি, একটা পক্ষ হচ্ছে আমার দেনাদার হিসাব, আরেকটা পক্ষ হচ্ছে আমার বিক্রয় হিসাব। একটা পক্ষ আমার দেনাদার হিসাব, আরেকটা পক্ষ আমার বিক্রয় হিসাব। দেনাদার হিসাব কি হবে, ডেবিট, বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। আচ্ছা, দেনাদার একটা সম্পদ, দেনাদার সম্পদ বৃদ্ধি পাবে কারণ আমি বাকিতে বিক্রি করছি, আমি ওই লোকের কাছে টাকা পাবো। বিক্রয় একটা আয়, আমার আয়ের পরিমাণ বিক্রি করার ফলে বৃদ্ধি পাইছে, তো বিক্রি বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বাড়ে কারণ আয় বাড়ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। প্রথম অপশনটা হইল না। এরপরে কি বলছে ভাই দেখো, এরপর আমাকে বলছে যে, আচ্ছা এরপর আমাকে বলছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, আমি যদি সম্পত্তি ক্রয় করি তাহলে আমার আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বাড়বে, তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট। আর আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, তাই না? আচ্ছা, তাহলে আসবাবপত্র সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাহলে কি এ বৃদ্ধি, নগদ টাকা চলে গেছে তার মানে হচ্ছে এ হ্রাস, তার মানে এটার ফলেও আমার মালিকানা সত্ত্বের কোনো প্রভাব পড়ে নাই। আচ্ছা, এরপরে দেখো বাকিতে পণ্য ক্রয়, আমি বাকিতে পণ্য ক্রয় করি, নগদে পণ্য ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট হবে কারণ ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। এবং যদি ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। আচ্ছা, কিভাবে কিনছি, বাকিতে, তাহলে টাকা দেই নাই, ভবিষ্যতে টাকা দিতে হবে, পাওনাদার হিসাব, পাওনাদার একটা দায়ের পরিমাণ বাড়লে ক্রেডিট করতে হয়, তাহলে এল বৃদ্ধি। ভাই আমার উত্তর দরকার ছিল মালিকানা সত্ত্ব হ্রাস পায় কিভাবে, এই যে দেখো আমরা পেয়ে গেছি, পণ্য ক্রয় করার ফলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ে এবং ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ার ফলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, তাহলে বাকিতে পণ্য ক্রয়, এটাই হচ্ছে কি আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে গ। 82-তে বলেছে হিসাব সমীকরণের মূল উপাদান, মূল হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এখানে 3টা উপাদানই আছে, উত্তর কি 1, 2 এবং 3।
আচ্ছা, তাহলে 82-র পরে আমরা চলে যাব হচ্ছে 83 নাম্বার প্রশ্নে। 83টা তাহলে এই দিকে পাবো। ওকে, 83 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। বলেছে যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হয় তবে সমীকরণে কি প্রভাব পড়বে। প্রদেয় হিসাব মানে আমার কাছে যে টাকা পাইতো তার টাকা আমি তারে দিয়ে দিছি, তাহলে আমি আমার কাছে যে টাকা পাইতো আমি যদি তার টাকা তারে দিয়ে দেই তাহলে প্রদেয় হিসাব কি কমে যাবে। তাহলে প্রদেয় হিসাবের একটা দায়ের পরিমাণ হ্রাস পাইলে সেটা ডেবিট করতে হয়, ডেবিট করে দিলাম। কি দিচ্ছি আমি, নগদ টাকা দিয়ে পরিশোধ করছি, তাই না। তাহলে নগদান হিসাব, নগদান একটা সম্পত্তির পরিমাণ কমে গেছে, তাহলে কি করতে হবে, সম্পত্তিটা ক্রেডিট করতে হবে। তাহলে প্রদেয় হিসাব দায়ের পাশে ডেবিট সাইন, তার মানে দায়ের পরিমাণ কি হইছে, হ্রাস পাইছে। সম্পত্তির পাশে কি আছে, ক্রেডিট সাইন আছে, তার মানে সম্পত্তিও হ্রাস পাইছে। তাহলে আমি যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করি আমার দায়ের পরিমাণ যেমন কমে যাবে, আমার যেমন দায়ের পরিমাণ কমে যাবে তেমন সম্পদের পরিমাণও কমে যাবে। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। উত্তর কি, উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। 84 নম্বর প্রশ্ন, এ সমান সমান এল প্লাস ই, এক্ষেত্রে কোন লেনদেনের ফলে শুধু এ উপাদান পরিবর্তিত হয়। শুধুমাত্র এ উপাদান পরিবর্তিত হবে, মানে দুইটার ক্ষেত্রেই এ কে প্রভাবিত করবে, তাই না। আচ্ছা, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে কি হয় ভাইয়া, ক্রয় হিসাব আর হচ্ছে কি নগদান হিসাব। কেন, কারণ ক্রয় একটা ব্যয়, ব্যয় করলে ব্যয়ের পরিমাণ বাড়ে, ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমি ডেবিট করছি। আর এর ফলে আমি কি করছি, নগদ টাকা দিয়ে দিছি, আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে, এবং আমার ব্যবসা থেকে যদি নগদ টাকা চলে যায় আমার সম্পত্তির পরিমাণ কমে যায়, তাই না। তাহলে এখানে একবার ও ই হ্রাস পাবে, আরেকবার এখানে এ হ্রাস পাবে, তাই না। আচ্ছা, এরপর দেখো চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করি আর ব্যাংকের মাধ্যমে করি, ক্রয় তো ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, চেকের মাধ্যমে করছি ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভাইয়া ক্রয় একটা ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে ও ই হ্রাস পাবে। ব্যাংক একটা সম্পত্তি, ব্যাংকের টাকা দিয়ে দিছে, তাহলে ব্যাংকের টাকাও বাড়ছে, তাহলে কি হবে, এ হ্রাস পাবে, তাই না। আচ্ছা, এরপরে দেখো ব্যাংকে জমা দান, ব্যাংকে টাকা জমা দিলে আমার ব্যাংকের টাকা বাড়ে, তাহলে হচ্ছে আমার ব্যাংক হিসাব ডেবিট। টাকাটা আমার নগদ থেকে দিতে হয়, আমার পকেটের নগদ টাকা কমে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো একবার একটা সম্পত্তি বাড়ছে, আরেকবার একটা সম্পত্তি কমছে। একবার নগদ নামের সম্পত্তি কমে গেছে, ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাহলে এ বৃদ্ধি আর কি এখানে এ হ্রাস, এ হ্রাস। তাহলে দেখো আমাকে বলছে কোন লেনদেনের ফলে শুধুমাত্র এ উপাদানটা প্রভাবিত হবে। এই যে দেখো ব্যাংকে জমা দেওয়ার ফলে আমার একবার নগদ টাকা বাড়ছে আর নগদ টাকা কমছে, আরেকবার ব্যাংকের টাকা বাড়ছে। নগদে একটা সম্পত্তি, ব্যাংকও একটা সম্পত্তি, তার মানে আমার ব্যাংক নামের সম্পত্তি বাড়ছে, নগদ নামের সম্পত্তি কমছে, দুটাতেই আমার সম্পত্তি বাড়ছে, সম্পত্তি কমছে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে আমাদের জন্য গ। এরপর কি বলছে দেখো, এ সমান সমান এল প্লাস ই সমীকরণটির এ উপাদানটি কি নির্দেশ করে। এ উপাদানটি নির্দেশ করে আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ। এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, অ্যাসেট মানে কি সম্পদ। তাহলে 84-র উত্তর কি হবে, 84-র উত্তর হচ্ছে আমাদের জন্য এ, সরি 85-র উত্তর আমাদের জন্য কি, 85-র উত্তর হচ্ছে আমাদের জন্য খ, তাই না। আচ্ছা, এরপরে আমরা আমাদের 86 এবং 87 নাম্বার প্রশ্নটা দেখব। কি বলেছে, আলফা ট্রেডার্সের 2023 সালের 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সে পাঠানো 18,000 টাকার, খেয়াল করো 18,000 টাকার ডেবিট নোট পেয়ে তা হিসাবভুক্ত করার পর ডেল্টা ব্রাদার্সের দায়ের পরিমাণ হলো 48,000 টাকা। আচ্ছা, কি বলেছে উদ্দীপক অনুযায়ী জানুয়ারি 20 তারিখে আলফা ট্রেডার্সের লেনদেন কোনটি। দেখো আলফা ট্রেডার্সের লেনদেন হচ্ছে আন্তঃফেরত। আলফা ট্রেডার্স 2023 সালের 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সের পাঠানো ডেবিট নোট পেয়ে, তার মানে আলফা ট্রেডার্স সে কি করছিল, সে হচ্ছে ডেল্টা ব্রাদার্সের কাছে পণ্য বিক্রি করছিল, তার মানে ডেল্টা ব্রাদার্স আলফা ব্রাদার্সের কাছ থেকে পণ্য ক্রয় করছিল, তার মানে আলফা ট্রেডার্স সে হচ্ছে একজন বিক্রেতা আর এই ডেল্টা সে হচ্ছে একজন ক্রেতা। কথা কি বোঝা গেছে।
উক্ত লেনদেনের ফলে কি হবে, ও ই বৃদ্ধি পাবে 18,000 টাকা। হ্যাঁ, ক্রয় হিসাবের পরিমাণ কি হয়ে গেছে, এখানে কমে গেছে। ক্রয় হিসাবের পরিমাণ কি হয়ে গেছে, ক্রয় হিসাবের পরিমাণ এখানে কমে গেছে, তাই না? আচ্ছা, এই ক্রয় হিসাবের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? এই ক্রয় হিসাবের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে এখানে ও ই মানে ও ই হ্রাস পাবে, এটা একটা সত্য কথা, তাই না? এই ও ইর পরিমাণ কি হবে, হ্রাস পাবে, এটা একটা সত্যি কথা। পাশাপাশি বৃদ্ধি পাবে, এটা একটা সত্য কথা। এবং দায় হ্রাস পাবে। দেখো, আমি পণ্য কিনে ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দিছি, তাহলে বাকিতে কেনার ফলে দায়ের সৃষ্টি হয়েছিল, দায় কমে গেল। এরপরে কি হয়েছে ভাইয়া, এরপরে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব যতটুকু কমে গেছিল তার থেকে আবার কিছু অংশ বেড়ে গেছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে আমাদের 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া, ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। এই আমাদের উত্তর কি, আমাদের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 88-তে। 88 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে, দায় বলতে নিচের কোনটিকে বোঝায়? দায় বলতে নিচের কোনটিকে বোঝায়? দায় বলতে সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবিকে বোঝায়। দায় বলতে সম্পত্তির তৃতীয় পক্ষের দাবিকে বোঝায়। এ সমান সমান এল প্লাস ই সমীকরণে এল উপাদানটি কি নির্দেশ করে? এল উপাদানটি নির্দেশ করে দায়ের পরিমাণকে। কাকে নির্দেশ করে ভাইয়া? দায়ের পরিমাণকে নির্দেশ করে, তাই না? আচ্ছা, 90 নম্বর প্রশ্নটায় দেখি কি বলেছে। বলেছে, রেহানা ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় করে 50,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত হলো। দেখো, রেহানা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। আচ্ছা, আমি রেহানা ট্রেডার্সের কাছ থেকে 50,000 টাকার পণ্য কিনছি, কিনে যার অর্ধেক মূল্য নগদে পরিশোধ করছি, তাই না? আচ্ছা, আমি ক্রয় তো করছি, তার মানে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত। তাইলে আমার নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। আচ্ছা, এরপরে কি হবে ভাইয়া? এরপরে হচ্ছে যেহেতু বাকি আছে, তাহলে হচ্ছে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট 25,000 টাকা। তাহলে এইখানে আমার কি কি কমবে? সম্পদ কমবে, দায় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3। তিনটাই কি আমাদের জন্য উত্তর। 11 নম্বর প্রশ্নে, হিসাব সমীকরণের মূল উপাদান কতটি? হিসাব সমীকরণের মূল উপাদান 3টি। কয়টি? হিসাব সমীকরণের মূল উপাদান 3টি। ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে হিসাব সমীকরণে এল উপাদান বৃদ্ধি পাবে। কেন? দেখো, ব্যাংক ঋণ একটা দায়, আমি দায় গ্রহণ করলে আমার দায়ের পরিমাণ বাড়ে, এল বৃদ্ধি পাবে। দায়টা আমি পাইছি কি নগদ টাকা হিসাবে, সম্পদ হিসাবে, তার মানে আমার সম্পত্তিও বাড়বে। যেহেতু এখানে সম্পদ বৃদ্ধি নামে কোনো অপশন নাই, একটাই অপশন আছে দায় বৃদ্ধি, তাহলে আমরা এইটাকেই উত্তর হিসাবে গ্রহণ করতে চাই। এটাকেই কি উত্তর হিসাবে আমরা গ্রহণ করতে চাই, তাই না? আচ্ছা, এরপরে আমরা 93 নম্বর প্রশ্নটা একটু দেখবো ভাইয়া। 93 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে, হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কিসের ফলে পরিবর্তন হয়? এই হিসাব সমীকরণের যে আমার উপাদানগুলো আছে, উপাদানগুলো কি কি ভাইয়া? এ সমান সমান এল প্লাস ও ই, অথবা আমরা যদি বলি এই ও ই অর্থাৎ আমাদের যে মালিকানা সত্ত্ব আছে, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী হচ্ছে মূলধন, আয়, ব্যয়, তারপরে আবার উত্তোলন, তাই না? এই 4টা উপাদান বা এই সবগুলো উপাদান এগুলো পরিবর্তিত হয়ে যায়। কিসের ফলে পরিবর্তিত হয় ভাইয়া? লেনদেনের ফলে পরিবর্তিত হয়। কিসের ফলে পরিবর্তিত হয়? লেনদেনের ফলে পরিবর্তিত হয়, তাই না? আচ্ছা, এরপরে ভাইয়া খেয়াল করে দেখো, মালিকানা সত্ত্ব কমলে, মালিকানা সত্ত্ব কমলে এই জায়গাটা একটু আমরা খেয়াল করব। যদি আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায় তাহলে কি কি ঘটতে পারে? আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা ছিল এ সমান সমান এল প্লাস ও ই। আচ্ছা, সমীকরণ ছিল এটা। যেহেতু মাঝখানে একটা সমান সমান চিহ্ন আছে, এই জায়গায় আমাকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে, পরিবর্তন যা কিছু হবে দুই পাশে সমান হইতে হবে। অর্থাৎ যদি কোনো একটা কারণে, সেই কারণটা যেটাই হোক না কেন, এই যদি কোনো একটা কারণে আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বাড়ে, তাহলে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আবার যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানে সম্পদের পরিমাণ কমে যায়, তাহলে
আমার এই দায় অথবা মালিকানা সত্ত্ব কমে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? সমান সমানের দুই পাশে প্রভাব কি পড়বে? একই রকম পড়বে। আর যদি কোনো লেনদেনের প্রভাব সমান সমানের একই পাশে পড়ে তাহলে ওটা অপোজিট হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো একটা সম্পত্তি বাড়ে তাহলে অপর একটা সম্পত্তি কমবে। আবার যদি আমার মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে দায় কমবে, যদি দায় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে মালিকানা সত্ত্ব কমলে সম্পত্তিও কমবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। মালিকানা সত্ত্ব কমলে যেহেতু দায় একই পাশের এন্ট্রি, তার মানে দায়টা বেড়ে যাবে। উত্তর কি হবে তাহলে 1 ও 2। এই উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে 1 ও 2। এরপরে আমরা দেখব প্রশ্ন নাম্বার 95। বলা আছে 1,20,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় আনয়ন করায় সমীকরণের উপাদানের উপর প্রভাব পড়বে। আচ্ছা, 1,20,000 টাকা আমি মূলধন হিসাবে আমার ব্যবসায় নিয়ে আসছি, তাই না? আচ্ছা, ব্যবসায় যদি আমি মূলধন নিয়ে আসি ভাইয়া, মূলধন হিসাবে আমি কি আনছি? মূলধন হিসাবে আমি নগদ টাকা আনছি, তাই না? মূলধন হিসাবে আমি কি আনছি? নগদ টাকা আনছি। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। কারণ আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। পাশাপাশি কি হবে? টাকাটা যেহেতু আমাকে মালিক দিছে, মালিক ব্যবসায় কিছু দিলে সেটাকে আমরা বলি মূলধন হিসাব, তার মানে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়বে। তাহলে ঘটনা কি ঘটলো? একবার নগদ টাকা বাড়লো, একবার মূলধন বাড়লো, একবার নগদ টাকা বাড়লো, একবার মূলধন বাড়লো। ভাইয়া, নগদ টাকা এটা আমার জন্য একটা সম্পদ। নগদ টাকা বেড়ে যাওয়া মানে পরোক্ষভাবে আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাওয়া ভাইয়া? সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া। মূলধন বৃদ্ধি পাওয়া মানে আমার ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। কেন? আমরা সবাই জানি যদি কোনো ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে ভাই মূলধন বাড়ছে, তাহলে এখানে আমার মালিকানা সত্ত্ব বাড়বে, ও ই বৃদ্ধি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এ বৃদ্ধি এবং ও ই বৃদ্ধি। তাহলে প্রভাব পড়তেছে কোথায়? এ এবং ও ইর মধ্যে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব ভাইয়া প্রশ্ন নাম্বার 96। 96 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? ব্যবসায়ের সম্পত্তির উপরে, মোট সম্পত্তির উপরে দাবি হচ্ছে দুইজনের। ভাইয়া মোট সম্পদ এই সম্পত্তির উপরে দাবি কয়জনের? দাবি হচ্ছে দুইজনের। এক হচ্ছে পাওনাদার বা ঋণদানকারী, ঋণ প্রদানকারী বা আমরা যদি বলি দায় মূলত, তাই না? আরেকটা দাবি হচ্ছে মালিকের। তো মালিকের যতটুকু দাবি সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। আর তৃতীয় পক্ষের যেই দাবি সেটাকে আমরা বলি দায়। তৃতীয় পক্ষের যে দাবি সেটাকে আমি কি বলি? দায়। ওই যে আমরা বলি না যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটানো যাবে না, তৃতীয় ব্যক্তিকে ডেকে নিয়ে আসা যাবে না। তো এরকম পাওনাদার, ঋণ প্রদানকারী এরা হচ্ছে আমার ব্যবসায় তৃতীয় পক্ষ। আমি প্রথম পক্ষ, মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ, আর বাকিরা সবাই কি? তৃতীয় পক্ষ, তাই না? আচ্ছা, 97 নম্বর প্রশ্নটা দেখি। বলা আছে ধারে পণ্য ক্রয় করলে হিসাব সমীকরণে কোন উপাদানের পরিবর্তন ঘটে? ধারে পণ্য ক্রয়। ভাইয়া আমি পণ্যটা ধারে কিনি, নগদে কিনি, বাকিতে কিনি, আমি পণ্যটা যেইভাবেই কিনি না কেন আমার ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। কোন হিসাবকে ডেবিট করতে হবে? ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। আচ্ছা, এই যে আমি ক্রয় হিসাবকে ডেবিট করলাম, ক্রেডিট করব কাকে? যেই মাধ্যম ব্যবহার করে ক্রয় করছি ওই মাধ্যমটা। তাহলে আমার মাধ্যম কি ছিল ভাইয়া? আমার মাধ্যম ছিল হচ্ছে বাকিতে ক্রয় করলে তাহলে এখানে পাওনাদারের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট, তাই না ভাইয়া? ক্রয় একটা ব্যয়, আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং আমার প্রতিষ্ঠানে যদি ব্যয় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে। আমার প্রতিষ্ঠানে যদি ব্যয় বাড়ে তাহলে কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। আরেকবার বুঝি ভাইয়া, প্রতিষ্ঠানে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। প্রতিষ্ঠানে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। তাহলে আমার মালিকানা সত্ত্ব কমায় দিলাম, ও ই হ্রাস।
আচ্ছা, পাওনাদার একটা দায় এল বৃদ্ধি, পাওনাদার একটা দায় বৃদ্ধি পাইলে আমি কি বলতে পারি? এল বৃদ্ধি। তাহলে ধারে পণ্য ক্রয় করলে হিসাব সমীকরণে প্রভাব পড়ে। কোন জায়গায় প্রভাব পড়ে ভাইয়া? ও ই এবং এল বৃদ্ধি। ও ই এবং এল কই আছে? এই ও ই এবং এল কই আছে দেখি তো আমরা। এই তো দেখো গ নাম্বারে। তাহলে আমাদের 97 এর উত্তর কি? 97 এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 98। বলা আছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি? ভাইয়া মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। একটা হচ্ছে মূলধন, 2 নাম্বারটা হচ্ছে আয়, 3 নাম্বারটা হচ্ছে ব্যয় এবং 4 নাম্বারটা হচ্ছে উত্তোলন। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টা? 4টা উপাদান। কয়টা উপাদান? 4টা। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমাকে বলছে নিচের কোন উপাদানটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে? এক জায়গায় ডিরেক্ট বলাই আছে, দেখো উত্তোলন হিসাব। ডিরেক্ট বলাই আছে কি? উত্তোলন হিসাব। তাহলে 98 এর উত্তর কি? 98 এর উত্তর হচ্ছে গ, উত্তোলন হিসাব। ওকে, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 99। 99 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যাংক হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি? 4টি। মাত্রই বললাম মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে মূলধন জাতীয়, মূলধন মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আয়বাচক লেনদেন, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে ব্যয়বাচক লেনদেন, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আমার ব্যবসায়ের উত্তোলনগুলা। কোনগুলা? উত্তোলনগুলা। তাহলে এই 4টা উপাদান আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। চলে যাব প্রশ্ন নাম্বার 100। আন্তঃফেরত। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে আমার দিকে ফেরত আসতেছে। যদি আমার দিকে ফেরত আসে, আমার দিকে কোনটা ফেরত আসবে? যেটা আমি বিক্রি করছিলাম। আন্তঃফেরত মানে আমার দিকে ফেরত আসতেছে, তাহলে আমার দিকে কোনটা ফেরত আসবে? যেটা আমি বিক্রয় করছিলাম ওইটা আমার দিকে ফেরত আসবে। তার মানে বিক্রয় ফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে আমার জন্য বিক্রয় ফেরত হবে হচ্ছে ডেবিট, তাই না? বাকিতে আমরা সাধারণত বাকিতে ক্রয়কৃত পণ্যদ্রব্যগুলোই ফেরত দেই অথবা ফেরত নেই। আমরা সাধারণত বাকিতে ক্রয়কৃত পণ্যগুলো ফেরত দেই অথবা ফেরত নেই, তাই না? আচ্ছা, এই যে বাকিতে ক্রয়কৃত পণ্যগুলো ফেরত দেই বা নেই, তাহলে বাকিতে বিক্রিত পণ্য যদি ফেরত দিয়ে দেই তাহলে আমার ব্যবসায়ে দেনাদারের পরিমাণ কমে যায়, তাই না? কারণ আমি বাকিতে বিক্রি করার ফলে আমার দেনাদারের পরিমাণ বাড়ছিল। ওই যে লোকের কাছে আমি বাকিতে পণ্যটা বিক্রি করছিলাম ওই লোক আমারে কি করছে? পণ্যটা ফেরত দিয়ে দিছে। তাহলে আগে আমি তার কাছে টাকা পাইতাম, এখন আর পাই না। আমি আগে তার কাছে টাকা পাইতাম, এখন আর আমি তার কাছে টাকা পাই না, তাই না? তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে হচ্ছে আমার দেনাদার হিসাব। দেনাদার হিসাব কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এখানে কি ঘটলো? বিক্রয়ের ফলে আমার আয়ের পরিমাণ বাড়ে। আমি কি শিখছি? মূলধন ও আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, মূলধন ও আয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে, মূলধন ও আয়ের পরিমাণ যদি হ্রাস পায় মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে এখানে আমার ও ই কি হবে? ও ই হ্রাস পাবে, কারণ বিক্রয় হ্রাস পাওয়ার ফলে আমার আয় হ্রাস পাইছে, আয় হ্রাস পাইলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এরপরে দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার একটা সম্পদ, আমার সম্পত্তির পরিমাণ কে গেছে? কমে গেছে, তাই না? তাহলে এ হ্রাস, এ হ্রাস। তাহলে কাহিনীকে দাঁড়াইলো ও ই হ্রাস, এ হ্রাস, ও ই হ্রাস এবং এ হ্রাস। কই আছে? এই যে এ হ্রাস এবং ও ই হ্রাস। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ঘ। 101 নম্বর প্রশ্নে আসবো। বলা আছে হিসাব সমীকরণের মূল উপাদান হলো। হিসাব সমীকরণের মূল উপাদান কি? আমার সমীকরণ ছিল সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তিনটাই আমার জন্য উত্তর 1 2 3। তাহলে 101 এর উত্তর কি? 101 এর উত্তর হচ্ছে ঘ, 1 2 3। আচ্ছা, এরপর আমরা চলে যাব 102 নম্বর প্রশ্নে। 102 এ কি বলছে ভাইয়া? বলছে যে ক্রেতা ও বিক্রেতার উভয়ের স্বাক্ষর থাকে কোন জায়গায়? ক্যাশ মেমোতে। ক্রেতারও স্বাক্ষর থাকে, বিক্রেতারও স্বাক্ষর থাকে। কিসের মধ্যে থাকে? ক্যাশ মেমোতে থাকে। কিসের মধ্যে থাকে? ক্যাশ মেমোতে থাকে। আচ্ছা,
103 নম্বর প্রশ্নে কি বলছে, এ সমান সমান এল প্লাস ই সমীকরণটি ই উপাদানটি নির্দেশ করে, কাকে নির্দেশ করে? মালিকানা সত্ত্বকে। এই কাকে নির্দেশ করে ভাইয়া? মালিকানা সত্ত্বকে নির্দেশ করে। এ সমান সমান এল প্লাস ই এই সমীকরণটা কাকে নির্দেশ করে? মালিকানা সত্ত্বকে নির্দেশ করে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের খ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 104। এই প্রশ্ন নাম্বার 104 কি বলা আছে 104-এ ভাইয়া? 104 নম্বর প্রশ্ন বলেছে ক্যাশ বাক্স হতে 40,000 টাকা হারিয়ে গেল। আচ্ছা, এই লেনদেনটার দুইটা পক্ষ কি হবে? দেখো আমি কিন্তু প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ বাইর করতেছি। যখনই আমি, দেখো লুকা প্যাসলি তিনি কত বুদ্ধিমান ছিলেন, তিনি আমাদেরকে দুইটা পক্ষ বাইর করতে বলছেন এবং দেখো দুইটা পক্ষ বের করার পরে কিন্তু সবকিছু আমাদের কাছে অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? দেখো ক্যাশ বাক্স থেকে হারায় গেছে, ক্যাশ বাক্স থেকে যদি হারায় যায় এটা আমার জন্য কি একটা অস্বাভাবিক ক্ষতি না? এটা আমার জন্য কি একটা বিবিধ খরচ না? মানে এই খরচটাকে আমি এক্সপেক্ট করি, মানে এটাকে আমি ইচ্ছা করে করছি, এটা হয়ে গেছে, এই চুরিটা হয়ে গেছে, এই হারানোটা হারায় গেছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতিও বলা যায়, আবার বিবিধ খরচও বলা যায়, আবার বিবিধ ব্যয়ও বলা যায়, একই কথা। বিবিধ ব্যয় হিসাব ডেবিট। মানে আমার কাছ থেকে কি চলে গেছে? ক্যাশ বাক্স থেকে 40,000 টাকা হারায় গেছে, মানে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে 40,000 টাকা, তাই না? তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, নগদান হিসাব ক্রেডিট। ওকে, বিবিধ ব্যয় এটা একটা ব্যয়, বিবিধ ব্যয় এটা একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। মনে রাখা লাগবে ব্যয় এবং উত্তোলন, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। তাহলে বিবিধ ব্যয় এটা একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? কমে যাবে। তাহলে ও ই হ্রাস পাবে, ও ই কি হবে? হ্রাস পাবে। এবার নগদান একটা সম্পদ, সম্পত্তির পাশে ক্রেডিট সাইন দেওয়া আছে, তাহলে আমার কি হবে? এ হ্রাস পাবে। কি হবে? এ হ্রাস পাবে। তাহলে এই দেখি কোন জায়গায় আছে, এ উপাদান হ্রাস পাবে, ই উপাদান হ্রাস পাবে। এই যে এ উপাদান হ্রাস পাবে এবং ই উপাদান হ্রাস পাবে। 1 ও 3, 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 105। বলা আছে বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাবিত হয়েছে। বাকিতে পণ্য ক্রয়, আসো দুইটা পক্ষ বের করি ভাইয়া। বাকিতে করি, নগদে করি, পণ্য ক্রয় করছি মানে ক্রয় হিসাব ডেবিট, ডেবিটের মানে ক্রয়ের পরিমাণ বাড়ছে, ক্রয় বাড়লে ব্যয়ের পরিমাণ বাড়ে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। বলতে বলতে মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি পণ্যটা কিনছি বাকিতে, তার মানে আমি নগদ টাকা দেই নাই, ব্যাংকের টাকা দেই নাই, তারে বলে আসছি ভাইয়া ভবিষ্যতে তোমার টাকা দিব। এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ টাকা পায়, তার নাম হচ্ছে পাওনাদার। এই ভবিষ্যতে আমার কাছে কেউ টাকা পাবে, এটার নাম কি? এটার নাম হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে পাওনাদার হিসাব যদি বাড়ে, দায়ের পরিমাণ বাড়লে এল বৃদ্ধি পাবে, এল বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে? ও ই হ্রাস, এল বৃদ্ধি, ও ই হ্রাস, এল বৃদ্ধি। 2 আর 3, 2 আর 3 কই আছে ভাইয়া? 2 আর 3 যেখানে আছে সেটাই হচ্ছে উত্তর। আচ্ছা, চলে যাব 106 নম্বর প্রশ্নে। বলেছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি থাকে? ব্যবসায়ের মোট সম্পত্তি থেকে আমরা যদি তৃতীয় পক্ষের দাবি বাদ দেই তাহলে থাকে মালিকানা সত্ত্ব। দেখো ব্যবসায়ের মোট সম্পদ, এই মোট সম্পত্তির উপর দাবি হচ্ছে দুইজনের, দাবি হচ্ছে দুইজনের। একটা হচ্ছে দায়ের দাবি আছে, একটা হচ্ছে মালিকের দাবি আছে, মালিকের দাবি। এই দায়ের দাবিকে বলা হয় তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। দায়কে বলা হয় কি? তৃতীয় পক্ষ। তাহলে মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের যতটুকু দাবি ওইটা যদি আমি বাদ দিয়ে দেই থাকবে কি? মালিকানা সত্ত্ব। কি থাকবে? মালিকানা সত্ত্ব। চলে যাবে 107। ব্যবসায়ের খরচ বা ব্যয় সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে? ব্যবসায়ের খরচ বা ব্যয়, দেখো মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী যে 4টা উপাদান আছে, কি কি 4টা উপাদান আছে ভাইয়া? আছে হচ্ছে মূলধন, আছে হচ্ছে আমার আয়, আছে হচ্ছে আমার ব্যয়, আছে হচ্ছে আমার উত্তোলন। এই 4টা উপাদান মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে ব্যবসায়ের খরচ বা ব্যয় হিসাবে, ব্যয় হিসাব সমীকরণে কোন উপাদানকে প্রভাবিত করে? মালিকানা সত্ত্বকে। কোন উপাদানকে? মালিকানা সত্ত্বকে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 108।
বলা আছে কোন ঘটনা লেনদেন কিনা তা কিভাবে যাচাই করা হয়। এই কোন ঘটনা সেটাকে আমার জন্য লেনদেন কিনা, কোন একটা ঘটনাকে লেনদেন বলতে হইলে দুইটা শর্ত তাকে পূরণ করতে হয়। প্রথম শর্ত, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হয়। দ্বিতীয় শর্ত, ওই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে, আমার প্রতিষ্ঠানের হিসাব সমীকরণকে প্রভাবিত বা পরিবর্তন করে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তাহলে উদ্দীপকে দেখলে আমরা এখানে পাই যে হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে, তাই না? তাহলে কোন একটা ঘটনা সেটা আমার জন্য লেনদেন কি লেনদেন না, এটা আমি যাচাই করব কিসের মাধ্যমে? হিসাব সমীকরণের পরিবর্তন করতেছে কি করতেছে না এটার মাধ্যমে, তাই না? আচ্ছা, চলে যাই 109 নম্বর প্রশ্নে। 109 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে একটি প্রতিষ্ঠানের সম্পদ বাড়লে হিসাব সমীকরণে কোন উপাদানটির প্রভাব পড়ে। দেখো, যদি একটা প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বাড়ে, তিনটা ঘটনা ঘটতে পারে। যদি একটা প্রতিষ্ঠানের সম্পত্তি বাড়ে, তিনটা ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, একটা সম্পত্তি বাড়লে দায় বাড়বে, একটা সম্পত্তি বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। একটা সম্পত্তি বাড়লে আমার আরেকটি সম্পদ কমবে। সম্পদ বাড়লে এই তিনটা অপশনের বাইরে অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই, যা হবে এই তিনটার মধ্যেই হবে। তাহলে একটা সম্পদ বাড়ছে, তাহলে কি হবে? সমপরিমাণের আরেকটা সম্পত্তি কমতেও কিন্তু পারে, তাই না? এর বাইরে তো আর কোনো অপশন তো নাই, তাহলে এটাই আমরা নিব। আচ্ছা, বলেছে সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পাবে যেই লেনদেনের মাধ্যমে। সম্পদ ও দায়, খেয়াল করো, নগদে মেশিন ক্রয়, নগদে যদি আমি মেশিন ক্রয় করি তাহলে আমার মেশিন আসতেছে আমার ব্যবসায়ে। এই আমার ব্যবসায় কি আসতেছে? আমার ব্যবসায়ে মেশিন আসতেছে, আর কি হইতেছে? নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব, নগদ টাকা চলে যাচ্ছে, তাই না? এই নগদ টাকা কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে জায়গায় কি হবে? আমার নগদ নামের সম্পত্তি বাড়তেছে, সরি ব্যাংক নাম মেশিন নামের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, আবার নগদ নামের সম্পত্তি হ্রাস পাচ্ছে। তাহলে কি সম্পদ আর দায়কে প্রভাবিত করছে? করে নাই। ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে এইটার হিসাব কি হবে? আসবাবপত্র কিনছি, আমার ব্যবসায় আসবাবপত্র বাড়ছে, তাহলে আসবাবপত্র বাড়লে সম্পদ বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, ধারে বা বাকিতে কিনছি, তার মানে এখন আমি তার টাকা দেই নাই, আমার ভবিষ্যতে তারা টাকা দিতে হবে, সরবরাহকারী একটা দায়, এল বৃদ্ধি। তার মানে ধারে আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায় সম্পদও বাড়ে, দায়ের পরিমাণও বাড়ে। আচ্ছা, এরপরে কি? ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ। ব্যাংক থেকে ঋণ নিলে আমার ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ঋণ যেহেতু নিছি ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে এইখানে আমরা একবার সম্পদ বৃদ্ধি পাইলো, আর ব্যাংক ঋণের ফলে আমরা একবার দায় বৃদ্ধি পাইলো, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি? 3 নাম্বারটা উত্তর। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। যেখানে 2 ও 3 আছে তুমি উত্তর বসায় নিও। 111 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে মালিকানা সত্ত্ব ও সম্পত্তি বৃদ্ধি পাবে যেই লেনদেনের দ্বারা। মালিকানা সত্ত্ব এবং সম্পদ বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, দেখো তো ভাইয়া, আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ, হিসাবের দুইটা পক্ষ আমি এখানে বের করি। মূলধন হিসাব, মূলধন হিসাব ডেবিট, কারণ সরি মূলধন হিসাব ডেবিট বলি কেন? আইন পেশায় বিনিয়োগ করছে, তাহলে নগদান হিসাব আসবে আগে, নগদান হিসাব ডেবিট। ভাই নগদ টাকা আমার জন্য একটা সম্পদ, আমার ব্যবসায়ে নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদ টাকা বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি, নগদ টাকা বৃদ্ধি পাইলে কি? এ বৃদ্ধি। এরপরে কি ভাইয়া? মূলধন হিসাব। এরপরে কি? মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট মানে কি ভাইয়া? আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, তাই না? কারণ মালিক মূলধন দিলে মূলধন ও আয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব সম্পদ বৃদ্ধি পাবে 1 নম্বর লেনদেনে। নগদে আইনি সেবা প্রদান, নগদে আইনি সেবা প্রদান করলে আমি নগদ টাকা পাই, তাহলে নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, সেবা প্রদান করছি, সেবা আয়, সেবা আয়, সেবা আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, তাহলে এই জায়গায় কি আমার এ বৃদ্ধি, সেবা আয় মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে ও ই বৃদ্ধি। তাহলে উত্তর কি? 2 নাম্বারটা উত্তর, তাহলে 1 ও 2 নাম্বারটা। আসবাবপত্রের ব্যবহারজনিত অবচয়, এটা সম্পত্তি কমে, মালিকানা সত্ত্ব কমে, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি 112 নম্বর প্রশ্নে। কি বলা আছে ভাইয়া? একই সম্পত্তি, একই সাথে সম্পত্তি ও দায় বৃদ্ধির উদাহরণ। একই সাথে আমার সম্পদও বাড়বে, একই সাথে আমার ব্যবসায়ে দায়ের পরিমাণও বাড়বে, এটার উদাহরণটা কি, তাই না? আচ্ছা, দেখো ধারে যদি আমি কম্পিউটার ক্রয় করি, তাহলে আমার কম্পিউটার নামের সম্পদ বাড়ে,
আবার ধারে যেহেতু কিনছি এখানে আমার সরবরাহকারী নামে দায়ের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়, তাহলে এটা একটা অপশন হবে। ঋণ গ্রহণ করলে আমার নগদ নামের টাকাও বৃদ্ধি পায়, নগদ নামের সম্পত্তিও বাড়ে, ঋণ নেওয়ার ফলে আমার দায়ের পরিমাণও বাড়ে, তাহলে এটাও বাড়বে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 113। 113 বলছে দায় মালিকানা সত্ত্ব ও আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। দেখো আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার, এর মধ্যে সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুইটার ক্ষেত্রে যদি সম্পদ ও ব্যয় বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমি করে দিব হচ্ছে ডেবিট। সম্পদ ও ব্যয় যদি আমার হ্রাস পায় এটাকে আমি করে দিব ক্রেডিট। তাহলে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আবার আমার আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব যাই বলো না কেন তুমি, এই দুইটার ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি তারা বৃদ্ধি পায় তাহলে এদেরকে করতে হয় হচ্ছে আমার ক্রেডিট, যদি এরা হ্রাস পায় তাহলে আমার করতে হয় ডেবিট। তাহলে ভাইয়া দায় মালিকানা সত্ত্ব আয় বৃদ্ধি পেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, করে দিছি ক্রেডিট, এটা তাই না? আচ্ছা 114 নম্বর প্রশ্নে আসি। একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে কোনটি প্রকাশ পায়? প্রকাশ পায় পাওনাদারের দাবি শূন্য। কেন? আমার সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও ই, তাই না? বাংলায় লিখি তাহলে আরো ভালো বুঝবা। হ্যাঁ বাংলায় লিখি। আমার সূত্র ছিল সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা এখন আমাকে বলছে যদি সম্পদ ও দায় সমান হয়, সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হয়, মনে করলাম সম্পদ 10 টাকা, মালিকানা সত্ত্ব 10 টাকা, তাহলে এখানে দায় কত টাকা হইলে আমার ইকুয়েশনটা মিলবে? এই দায় কত টাকা হইলে আমার ইকুয়েশনটা মিলবে? 0 টাকা। 0 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে গ। আচ্ছা 115 বলা আছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলে হিসাব সমীকরণে কোনটি প্রভাবিত করবে? হিসাব আচ্ছা ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে কি হবে? ব্যাংকে হিসাব খুললে আমার ব্যাংকের টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা ব্যাংকে হিসাব খুললে আমার ব্যাংকের টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ভাইয়া নগদের টাকা কমে না? নগদ তো একটা সম্পদ, তাহলে নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে কি হবে? একবার এ বাড়বে, একবার এ কমবে, একবার এ বৃদ্ধি পাবে আর একবার এ হ্রাস পাবে, তাই না? তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ক। চলে যাই প্রশ্ন নাম্বার 116। 116 নম্বর প্রশ্নে বলেছে আন্তঃফেরত 2000 টাকা। আন্তঃফেরত 2000 টাকা, ভালো কথা। আন্তঃফেরত মানে কি? আমার দিকে ফেরত আসতেছে। এই আন্তঃফেরত মানে কি? আমার দিকে ফেরত আসতেছে। আচ্ছা আমার দিকে ফেরত আসতেছে, কি ফেরত আসতেছে আমার দিকে? ভাই খেয়াল করো, আমার দিকে ফেরত আসতেছে, কি ফেরত আসতেছে আমার দিকে? আমি যেটা বিক্রি করছিলাম ওইটাই ফেরত আসবে। আমি যা কিছু বিক্রি করছিলাম ওইটাই তো আমার কাছে ফেরত আসবে। তাইলে আমি যখন বিক্রি করছিলাম তখন আমি জাবেদা দিছিলাম বা দুইটা পক্ষ বের করছিলাম, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন আমি ফেরত দিয়ে দিছে, আমার আবার কি করছে? এটা ফেরত দিয়ে দিছে, তাহলে এটার কাহিনী কি হবে? উল্টায়া যাবে না? কাহিনী কি হয়ে যাবে? উল্টায়া যাবে। বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর কি হবে? আর হচ্ছে আমার দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে কি হবে? একবার হচ্ছে আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে আর একবার আমার সম্পত্তিকে প্রভাবিত করবে, কারণ বিক্রয় একটা আয়বাচক উপাদান ছিল, আয় বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বাড়ছিল কিন্তু আয়টা কমে গেছে, তাই মালিকানা সত্ত্ব কমে যাবে। দেনাদার একটা সম্পত্তি ছিল, বাকিতে বিক্রি করার ফলে আমার দেনাদার নামে সম্পত্তি বাড়ছিল, সম্পত্তিটা কমে গেছে। তাহলে প্রভাবিত করলো কাকে? করলো হচ্ছে সম্পদ ও মালিকানা সত্ত্বকে। আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমরা 117 নম্বর প্রশ্নে। কি বলা আছে দেখি। বলা আছে জীবন বীমা প্রিমিয়ামের ফলে সমীকরণের প্রভাব। জীবন বীমা এটা একটা মালিকের জন্য খরচ, এটার নাম হচ্ছে উত্তোলন। এটার নাম হচ্ছে কি? উত্তোলন, তাই না? কাহিনী কি ঘটবে? কাহিনী ঘটবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা আমি উত্তোলন করছি, উত্তোলন বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে, ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, তাই না? তাহলে ও ই হ্রাস।
নগদান হিসাব ক্রেডিট, আমার যদি নগদ টাকার পরিমাণ বাড়ে, সরি নগদ টাকার পরিমাণ কমে, তাহলে সম্পদ হ্রাস পায়, তাহলে হচ্ছে এ হ্রাস। তাহলে কি হবে, একবার এ হ্রাস পাবে, একবার হচ্ছে ই হ্রাস পাবে। 1 আর 3 উত্তর কই? উত্তর হচ্ছে খ নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে খ নাম্বারটা। 118 নম্বর প্রশ্নে বলেছে কোন লেনদেনটি এ ও ই উপাদানকে প্রভাবিত করে? সম্পদ এবং মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে নগদে বিক্রয়। দেখো, নগদে বিক্রি করলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে। আচ্ছা, তাহলে নগদ টাকা বাড়লে নগদ নামে সম্পত্তি বাড়বে। বিক্রয় বাড়ার ফলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে, এবং মালিকানা সত্ত্ব বিক্রয় বাড়লে আমার আয়ের পরিমাণ বাড়ে, এবং আয় বাড়া মানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। তাহলে ভাই খেয়াল করো, আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের টাইপ 3-তে যতগুলো প্রশ্ন ছিল আমরা আলোচনা করেছি। হ্যাঁ, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা এমসিকিউ ক্লাস এরকম লম্বা হবে, অনেক বড় হবে। আমি প্রত্যেকটা প্রশ্ন ইন ডিটেলস বুঝাবো, 4টা অপশনই আমরা ব্যাখ্যা করব। 4টা অপশন ব্যাখ্যা করে যেটা উত্তর হয় সেটাকে উত্তর হিসাবে গ্রহণ করব। এতে করে কি হবে, তোমার বেসিকটা ডেভেলপ হবে। এতে করে কি হবে, প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে তুমি উত্তর করতে পারবা। আমি তোতা পাখির মতো এমসিকিউ পড়তে আসি নাই, অর্থাৎ আমি শুধু পড়ে যাব 117-2, 117 খ, 118 ক, এরকম করে পড়ে গেলে তো তুমিই পড়তে পারো ভাইয়া, একটা ক্লাস করার তো দরকার নেই। যেহেতু তুমি একটা ক্লাসে আসছো, ওই ক্লাস থেকে তোমাকে কিছু একটা নিয়ে যাইতে হবে, এবং আমি সেই সর্বোচ্চ চেষ্টাটা করব এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রত্যেকটা এমসিকিউ আমি নিজে তোমাদেরকে এইভাবে ডিটেইল সমাধান করে দিব ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।